আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এডুকাস্ট উইথ নিয়ামুল ভিজুয়াল এক্সপ্লানেশন সিরিজে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা চ্যাপ্টার 1 এর লেকচার 1 দেখব, যেটা আমাদের বায়োলজি বইয়ের প্রথম চ্যাপ্টারের প্রথম লেকচার হবে। তাহলে প্রথমেই যে ব্যাপারটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টারের ক্ষেত্রে বায়োলজি শব্দটা কই থেকে আসলো। বায়োলজি শব্দটা আসছে হচ্ছে গ্রিক শব্দ থেকে। গ্রিক শব্দ বায়োস শব্দের অর্থ হচ্ছে জীবন এবং লোগোস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। এবং এই যে এই দুইটা শব্দের সমন্বয়ে আসছে হচ্ছে বায়োলজি, যেটা শব্দের অর্থ হচ্ছে জীববিজ্ঞান। এরপরে আমরা জীববিজ্ঞানকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। তাহলে এই যে বিভিন্ন ভাগে ভাগ করলাম, তার মধ্যে একটা হচ্ছে জীবের ভিত্তিতে। জীব কয় ধরনের হইতে পারে এইটার উপর নির্ভর করে আমরা জীববিজ্ঞানকে কয়েক ভাগে ভাগ করতে পারি। তার ভেতরে দুইটা মেজর ভাগ হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞান যেটা থাকতেছে এটাকে বলা হচ্ছে বোটানি, এবং এটার যে জনক সেটা হচ্ছে থিওফ্রাস্টাস। এবং প্রাণীদেরকে নিয়ে যে জীববিজ্ঞানের শাখাটা রয়েছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে জুওলজি, বা যেটার জনক হচ্ছে অ্যারিস্টটল। এরপরে জ্ঞানের ভিত্তিতে আমরা জীবজগৎকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান এবং আরেকটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞান হচ্ছে যে ধরনের শাখাগুলো রয়েছে, জীববিজ্ঞানের যে শাখাগুলো রয়েছে, এই শাখাগুলোতে জীববিজ্ঞানের মৌলিক বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। মৌলিক বিষয় নিয়ে আলোচনা বলতে এখানে জীববিজ্ঞানকে শেখার জন্য যে শাখাগুলো রয়েছে, সেই জীববিজ্ঞানকে শেখার জন্য শাখাগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। এবং ফলিত জীববিজ্ঞান হচ্ছে ভৌত জীববিজ্ঞান থেকে অর্জিত যে জ্ঞানগুলো আছে, এই জ্ঞানগুলোকে নিয়ে আলোচনা করা হচ্ছে ফলিত জীববিজ্ঞানে। তাহলে আমরা ভৌত জীববিজ্ঞান শুরু করে ফেলি। ভৌত জীববিজ্ঞানের প্রথমেই যেটা রয়েছে সেটা হইতেছে অঙ্গ সংস্থান। অঙ্গ সংস্থান বলতে আমরা মূলত অঙ্গর যে অবস্থানগুলো রয়েছে এইগুলোকে বোঝানো হচ্ছে। তাহলে এই অঙ্গ সংস্থান এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অন্ত অঙ্গ সংস্থান এবং একটা হচ্ছে বহি অঙ্গ সংস্থান। অন্ত অঙ্গ সংস্থান, বহি অঙ্গ সংস্থান। অন্ত অঙ্গ সংস্থান হচ্ছে যেগুলো আমাদের চামড়ার ভেতরে থাকবে, মানে দেহের ভেতরে থাকবে যে অঙ্গগুলো, বাট এই অঙ্গগুলোকে আমরা বাইরে থেকে দেখতে পারবো না। বাট যে অঙ্গগুলোকে আমরা বাইরে থেকে দেখতে পারবো সেগুলোকে আমরা বলবো হচ্ছে বহি অঙ্গ সংস্থান। যেমন আমাদের মাথা, চুল, নাক, কান, এরকম যে অঙ্গগুলো রয়েছে সেগুলো। এরপরে যেটা রয়েছে সেটা হইতেছে অন্ত অঙ্গ সংস্থান। আমাদের কিছু কিছু অঙ্গকে আমরা বাইরে থেকে দেখতে পারি না, কিন্তু ভিতরে এই অঙ্গগুলো অবস্থান করতেছে। এই অঙ্গগুলোকে নিয়ে আসলে আসছে হচ্ছে অন্ত অঙ্গ সংস্থান। ঠিক আছে? এরপরে যেটা থাকতেছে সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস বলতে মূলত ধাপে ধাপে বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে একটা গ্রুপকে বা একটা প্রাণীকে একদম আলাদা করে দেওয়া। পুরা জীবজগৎ থেকে আমি একটা গ্রুপকে আলাদা করে দিচ্ছি। ঠিক আছে? এইটাই হচ্ছে মূলত শ্রেণীবিন্যাসের মূল কনসেপ্ট, যেটা আমরা অনেক সময় বাজারে দেখতে পারি। বাজারে দেখবা যে বিভিন্ন ধরনের সবজি আলাদা আলাদাভাবে রাখা আছে। তার মানে কি? সবগুলো সবজি যে আলাদা একসাথে না রেখে আলাদা আলাদা করে রাখছে, এই আলাদা আলাদা করে রাখার যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাই হচ্ছে শ্রেণীবিন্যাসের মূল কনসেপ্ট, যা শ্রেণীবিন্যাসকে ডেভেলপ করছে। তাহলে আমরা দেখতে পারি স্পেসিস, জেনাস, ফ্যামিলি, অর্ডার, ক্লাস, ফাইলাম, কিংডম। তাহলে এখানে দেখা যাচ্ছে সবচেয়ে বড় যে এককটা সেটা হচ্ছে কিংডম, এবং সবচেয়ে ছোট যে এককটা সেটা হচ্ছে স্পেসিস। এরপরে যদি দেখি তাহলে শারীরবিদ্যা। শারীরবিদ্যা বলতে আমরা যে ঘটনাগুলোকে বাইরে থেকে দেখতে পারবো না। এটা হইতে পারে সালোক সংশ্লেষণ, এটা হইতে পারে শ্বসন। যেমন আমরা দেখতেছি শ্বসন, এখানে দেখতে পারতেছি স্ক্রিনে। শ্বসন বলতে আমরা যে গ্লুকোজটাকে গ্রহণ করতেছি, এই গ্লুকোজটাকে আমরা অক্সিজেনের সাহায্যে জারণ বিক্রিয়ার মাধ্যমে এগুলোকে শক্তিতে রূপান্তরিত করি। অর্থাৎ গ্লুকোজটাকে আমরা একটা জ্বালানি হিসেবে ব্যবহার করি। এটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া। উদ্ভিদ যে প্রক্রিয়ায় হচ্ছে সালোক সংশ্লেষণ ঘটাচ্ছে, এইটা আমরা দেখতে পারি না। বাট এটা কিন্তু আমরা ইফেক্টটা আমরা কিন্তু ফিল করতে পারি। তাহলে এই যে সালোক সংশ্লেষণ, শ্বসন, এগুলো হচ্ছে আমাদের শরীরের, মানে জীবের শরীরের এক ধরনের শারীরবিদ্যার অন্তর্ভুক্ত। এরপরে থাকতেছে হিস্টোলজি বা টিস্যুবিদ্যা। টিস্যু কাকে বলে? টিস্যু বলতে গেলে আমরা প্রথমত আগে একটা সিরিজ দেখব। সেই সিরিজটা হচ্ছে কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র, দেহ। অর্থাৎ কিছু কোষ একত্রিত থাকবে এবং থাকার পরে সেখানে টিস্যু তৈরি করবে। অনেক ধরনের টিস্যু মিলে একটা অঙ্গ তৈরি করবে এবং কয়েকটা অঙ্গ মিলে একটা তন্ত্র তৈরি করবে বা অর্গান সিস্টেম তৈরি করবে। এবং ওই যে তন্ত্রটা কয়েকটা তন্ত্র মিলে একটা বডি তৈরি করবে। ঠিক আছে? আমাদের বইয়েও আমরা বিভিন্ন ধরনের টিস্যু দেখতে পারতেছি। আমাদের শরীরে বিভিন্ন ধরনের টিস্যু আছে। এরপরে যেটা আমরা পাবো সেটা হচ্ছে ভ্রূণবিদ্যা। আমরা জানি আমাদের জীবের যে জন্মটা বা আমাদের জীবনের যে শুরুটা, এই শুরুটা হইছে হচ্ছে জাইগোট থেকে।
এবং একটা সময় গিয়ে এই জাইগোটটা একটা মানব দেহে পরিণত হয়। এই যে বিভিন্ন ধাপগুলো, এর বিকাশ, তারপরে হচ্ছে এর যে পরিস্ফুটন, তারপরে হচ্ছে নিষিক্তকরণ, এই সবগুলো ঘটনাই আসলে ভ্রূণবিদ্যার অন্তর্ভুক্ত। এটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, এটা হচ্ছে মানুষের বিভিন্ন ধরনের সপ্তাহে, নিচে যে সংখ্যাগুলো দেখতে পারতেছে এগুলো হচ্ছে সপ্তাহের সংখ্যা। এবং এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো দিয়ে মূলত ভ্রূণটার বয়স বোঝানো হচ্ছে, ঠিক আছে? এরপরে থাকবে কোষবিদ্যা। কোষবিদ্যা বিভিন্ন ধরনের হইতে পারে। কোষবিদ্যার বিভিন্ন অংশ থাকতে পারে যেগুলোর মাধ্যমে কোষের বিভিন্ন ধরনের অংশ, যেমন হচ্ছে কোষ বিভাজন, তারপরে হচ্ছে কোষের ধরন, কোষের বিভিন্ন বিপাক ক্রিয়া, এগুলো নিয়ে আলোচনা করা হবে, সেগুলো হচ্ছে কোষবিদ্যার অন্তর্ভুক্ত। এরপরে থাকতেছে বংশগতিবিদ্যা। তোমরা সহজে বুঝতে পারতেছো যে বংশের গতিবিদ্যা বা হচ্ছে বংশগতিবিদ্যা। তাহলে এই বংশগতিবিদ্যার ধারক এবং বাহক হচ্ছে ডিএনএ এবং ক্রোমোজোম। যদি আমরা বলি যে বংশগতিবিদ্যার ধারককে, যদি ভৌত ধারকের কথা বলি তাহলে ক্রোমোজোম, যদি রাসায়নিক ধারকের কথা বলি তাহলে সেটা অবশ্যই ডিএনএ। এই ডিএনএ এবং আরএনএর মাধ্যমে আমরা কি করতেছি, আমরা আমাদের যে বংশগতি এটাকে রক্ষা করতে পারতেছি। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে বিবর্তনবিদ্যা। ক্রমে ক্রমে একটা জীবের পরিবর্তন হইতে পারে, এটা কোটি কোটি বছর বা লক্ষ লক্ষ বছর ধরে হইতে পারে, যেটা জেনেটিক্যালি স্থায়ী একটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এই স্থায়ী পরিবর্তনটাকে আমরা বলতেছি বিবর্তনবিদ্যা। এরপরে আমাদের থাকতেছে বিভিন্ন ধরনের জীব থাকতেছে আমাদের পরিবেশে, এবং এদের মধ্যে পারস্পরিক যে নির্ভরশীলতা থাকতেছে সেইটাকে আমরা বলতেছি হচ্ছে বাস্তুবিদ্যা বা ইকোলজি। এরপরে থাকতেছে বিভিন্ন ধরনের নির্ভরশীলতা। এখানে আমরা ফুড চেইন দেখতে পারতেছি। আমাদের শরীরে কিছু রাসায়নিক পদার্থ থাকে যেগুলো আমাদের শরীরের বিভিন্ন ধরনের কার্যক্রমে হেল্প করে বা বিভিন্ন ধরনের কার্যক্রমকে ডিরেকশন দেয়। এই জিনিসগুলো হচ্ছে হরমোন এবং এনজাইম। হরমোনের বাংলা হচ্ছে প্রাণরস। তো হরমোন নিয়ে যেখানে আলোচনা করা হচ্ছে এবং হরমোনের কাজ নিয়ে যেখানে আলোচনা করা হচ্ছে সেটাকে আমরা বলবো হচ্ছে এন্ডোক্রাইনোলজি। এরপরে থাকবে হচ্ছে জীব ভূগোল। আমাদের এক এক এলাকায় এক এক ধরনের, পৃথিবীর এক এক এলাকায় এক এক ধরনের জীবের একটা প্রাচুর্যতা দেখা যাচ্ছে, যে এই যে প্রাচুর্যতা এইটা নিয়ে আসলে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে জীব ভূগোল। এরপরে আমরা ফলিত জীববিজ্ঞান নিয়ে আলোচনা শুরু করে ফেলবো। ফলিত জীববিজ্ঞান বলতে আমি আবারও বলে দিচ্ছি, এখানে বোঝানো হচ্ছে, ফলিত জীববিজ্ঞান বলতে বোঝানো হচ্ছে কি, যেসব জ্ঞান আমরা ভৌত জীববিজ্ঞান থেকে অর্জন করব কিন্তু বিভিন্ন সেক্টরে মানব কল্যাণে, পৃথিবীর কল্যাণে কাজে লাগাবো, এইটাকে আমরা বলবো হচ্ছে ফলিত জীববিজ্ঞান। প্রথমে আমরা পেয়ে যাচ্ছি মৎস্য বিজ্ঞান। মাছ চাষ, মাছের প্রজনন, মাছের তারপর সংরক্ষণ, বিলুপ্তপ্রায় মাছকে সংরক্ষণ, তারপরে মাছের মানে জাত উদ্ভাবন, এই সবগুলো নিয়ে আসলে আলোচনা করা হবে মৎস্য বিজ্ঞানে। এরপর আমরা দেখতে পারতেছি জীব পরিসংখ্যান বিদ্যা। জীব পরিসংখ্যান বিদ্যা বলতে কোন এলাকায় কি পরিমাণ জীব আছে, পৃথিবীতে কি পরিমাণ একটা জীব আছে, এইটার যে পরিসংখ্যান, এটাই হচ্ছে আমাদের পরিসংখ্যান বিদ্যা। এরপরে থাকতেছে পরজীবী বিদ্যা বা প্যারাসাইটোলজি। এটা তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো, একটা চোখে কৃমি হয়েছে, যেটাকে লোয়া লোয়া একটা কৃমি থাকে, এই কৃমিটা চোখে হয়। এরপরে আমাদের মাথায় উকুন যেটা থাকতেছে, উকুন। তারপরে হচ্ছে আমাদের ম্যালেরিয়া যেটা থাকতেছে, এই ম্যালেরিয়া। তাহলে ব্যাপারটা হচ্ছে যারা পরজীবী তারা পোষক দেহে বসবাস করে এবং পোষক দেহের ক্ষতি সাধন করে, যেমন উকুন, তারপরে হচ্ছে ম্যালেরিয়া, তারপরে চোখে কৃমি বা বিভিন্ন ধরনের কৃমি, এগুলো আমাদের শরীরে অবস্থান করতেছে, আমাদের শরীরে সেরকম কোনো কন্ট্রিবিউশন দিতেছে না, কিন্তু আমাদের শরীরের ক্ষতি করতেছে। সেই জন্য এদেরকে বলা হচ্ছে পরজীবী, এবং এদেরকে নিয়ে যে স্টাডিটা সেটা হচ্ছে পরজীবী বিদ্যা, ঠিক আছে? এরপর যেটা থাকবে সেটা হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান। আমরা জানি জীবাশ্ম মানে হচ্ছে জীবদেহের অংশ। এই যে জীবদেহের অংশ যেটা লক্ষ লক্ষ বছর আগে ছিল, এখন সেটা পাথর চাপা পড়ে গেছে বা হচ্ছে মাটি চাপা পড়ে গেছে, সেইটাকে নিয়ে আসলে যখন আমরা জানবো তাহলে কিভাবে বিবর্তন হইছে পৃথিবীতে প্রাণীদের বা জীবদের বা উদ্ভিদের, এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। তার মানে জীবাশ্ম বিজ্ঞান বলতে মূলত জীবের অংশ যেগুলো দেহ অবশিষ্ট বাকি আছে, এগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেগুলো হচ্ছে জীবাশ্ম বিদ্যার অন্তর্ভুক্ত। এরপরে থাকতেছে আমাদের কীটতত্ত্ব। কীটতত্ত্ব নিয়ে আলোচনা করা হচ্ছে, কীটের বিভিন্ন পোকামাকড়, এগুলোকে দমন, এগুলো কিভাবে পরিবেশে প্রভাব ফেলতেছে, এগুলো কিভাবে আমাদের কাজে লাগতেছে বা কিভাবে আমাদের ক্ষতি সাধন করতেছে। এগুলোকে কিছু কিছু কীটপতঙ্গ আছে, প্রত্যেকটা কীটপতঙ্গই আমাদের কোনো না কোনোভাবে উপকার করতেছে। হয়তো এটাকে আমরা কীটনাশক দিয়ে মেরে ফেলতেছি, যার বিরূপ প্রভাব আমাদের পরিবেশে পড়তেছে, কিন্তু প্রত্যেকটা পোকাই আসলে আমাদের পরিবেশের জন্য অত্যন্ত উপকারী। এরপরে যেটা থাকতেছে সেটা হইতেছে আমাদের জীব অণুজীব বিজ্ঞান। অণুজীব বলতে আমরা প্রধানত বুঝতেছি যে যে
অণুজীবগুলো মানে যে জীবগুলো খালি চোখে আমরা দেখতে পারবো না, একদম মাইক্রোস্কোপিক বা এই খালি চোখে দেখা যায় না, এদেরকে আমরা বলবো হচ্ছে অণুজীব বিজ্ঞান। ঠিক আছে, এই যে অণুজীব বিজ্ঞান যেটা, এই অণুজীব বিজ্ঞানটাই হচ্ছে মূলত এমন একটা অংশ যেখানে আমাদের ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো নিয়ে আলোচনা করা হবে, এগুলো কিভাবে রোগ ছড়াচ্ছে বা এগুলো কিভাবে আমাদের কাজে লাগানো যায় এগুলো নিয়ে আলোচনা করা হবে। এরপরে থাকতেছে কৃষি বিজ্ঞান। কৃষি বিজ্ঞান হচ্ছে এগ্রিকালচার। তাহলে দেখা যাচ্ছে যে এই কৃষি বিজ্ঞান বলতে বিভিন্ন ধরনের ফসল চাষ, সংরক্ষণ এগুলো কিভাবে মানে ফসল বাড়ানো যায়, কিভাবে মানুষকে আরো বেশিভাবে ফসল বাড়ায় দেওয়া যায় এগুলো নিয়ে আলোচনা করা হবে। এগুলো হচ্ছে কৃষি বিজ্ঞানের অন্তর্ভুক্ত। এরপর থাকতেছে চিকিৎসা, বিভিন্ন রোগের চিকিৎসা থাকতেছে, বিভিন্ন সার্জারি থাকতেছে, এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে। এরপর থাকতেছে জিন প্রযুক্তি। জিন নিয়ে যেখানে আলোচনা করতেছি আমরা, জিন বলতে মূলত ডিএনএর একটা অংশকে বোঝানো হচ্ছে যে অংশটা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করে। তাহলে বৈশিষ্ট্যটাকে আমরা ডেভেলপ করতে পারবো। এই যে ডেভেলপ করতে পারবো বা বিভিন্ন ধরনের কাজে লাগাইতে পারবো জিনের যে তথ্য, এইটাকে আমরা বলতেছি হচ্ছে জিন প্রযুক্তি। ঠিক আছে? এরপর থাকছে প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি। এটার মাধ্যমে মূলত হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন ধরনের যে রাসায়নিক ক্রিয়াগুলো হবে, এই রাসায়নিক ক্রিয়াগুলোকে আমরা কাজে লাগাচ্ছি। ঠিক আছে? এরপরে যেটা থাকবে সেটা হইতেছে পরিবেশ বিজ্ঞান। পরিবেশ বিজ্ঞান বলতে পরিবেশের বিভিন্ন ধরনের পরিবেশ হইতে পারে। যেমন হচ্ছে জঙ্গলের পরিবেশ হইতে পারে, মরুভূমির পরিবেশ হইতে পারে। এই যে বিভিন্ন ধরনের যে পরিবেশগুলো থাকতেছে, মরুভূমির পরিবেশ, তারপরে হচ্ছে আ ইয়া বন পরিবেশ। এই পরিবেশগুলো নিয়ে যে আলোচনা বা এগুলো নিয়ে যে স্টাডি সেগুলোকে আমরা বলব হচ্ছে পরিবেশ বিজ্ঞান। এরপর আসতেছে সমুদ্র বিজ্ঞান, যেটার মাধ্যমে আমরা সামুদ্রিক বিভিন্ন জীব, বিভিন্ন ধরনের আ জ্ঞান এগুলো নিয়ে আলোচনা করব। কিভাবে সামুদ্রিক পরিবেশটাকে রক্ষা করা যায়, কিভাবে সামুদ্রিক পরিবেশ আমাদের পৃথিবীকে হেল্প করতেছে, পৃথিবীকে বাঁচায় রাখতেছে, এগুলো নিয়ে আলোচনা করা হবে সামুদ্রিক বিজ্ঞানে। ঠিক আছে? এই সামুদ্রিক বিজ্ঞানের পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ফরেস্ট্রি বা বন বিজ্ঞান। আমাদের বিভিন্ন ধরনের বন জঙ্গল থাকতেছে, যেটা আমাদের পরিবেশের জন্য মাস্ট একটা আইটেম। তাহলে এই যে মাস্ট একটা আইটেম, এটাকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। নাহলে এটা আমাদের একসময় গিয়ে অস্তিত্ব সংকটের প্রশ্ন হয়ে যাবে। তার মানে এগুলোকে সংরক্ষণ করতে হবে, সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে বন বিজ্ঞান বা ফরেস্ট্রিতে। এরপরে থাকতেছে জিন প্রযুক্তি। জীব প্রযুক্তি বা জিন প্রযুক্তি, এই যে জীব প্রযুক্তি থাকতেছে, জীব প্রযুক্তিটা বা বায়োটেকনোলজিকে কিভাবে ব্যবহার করা যাচ্ছে। জীব প্রযুক্তি বলতে মূলত এই যে আমাদের বইয়ের চ্যাপ্টার 14 এ টিস্যু কালচার দেওয়া আছে, যেখান থেকে আমরা একটা উদ্ভিদ থেকে লক্ষ লক্ষ উদ্ভিদ তৈরি করতে পারবো। তারপরে হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুতি যেটা দেওয়া আছে, এটাও হচ্ছে এক ধরনের আমাদের জিন প্রযুক্তি। জীব প্রযুক্তি মানে জীবের ভেতরে প্রযুক্তিগত জ্ঞানকে কাজে লাগানোটাকেই বলতেছি আমরা জীব প্রযুক্তি। এরপর থাকতেছে ফার্মেসি। চিকিৎসা বিজ্ঞান এবং ফার্মেসির মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে রোগের লক্ষণ দেখে আমাদের রোগ নিরাময়ে সাহায্য করবে। কিন্তু ফার্মেসি যেটা করবে সেটা হচ্ছে ঔষধ তৈরি করবে। এরা ডাক্তার না, এদেরকে বলা হয় ফার্মাসিস্ট। ঠিক আছে? তো এই ফার্মেসি কি করতেছে? ফার্মাসিস্টরা ওষুধ তৈরি করতেছে। বিভিন্নভাবে আমাদের জীবের যে দেহগুলা থাকতেছে, জিনোম সিকোয়েন্স এগুলোকে স্টাডি করতেছে এবং স্টাডি করার পর এগুলোর প্রেক্ষিতে একটা ঔষধ বানাইতেছে। এই ঔষধটা যখন বানাইতেছে তখন এটা সম্পর্কে ডাক্তাররা জানতেছে এবং ডাক্তাররা এগুলো প্রেসক্রাইব করতেছে। ঠিক আছে? এরপরে আমাদের সামাজিক পরিবেশের বাইরে একটা বন্য পরিবেশ আছে। এই বন্য পরিবেশের ভেতরে বিভিন্ন ধরনের প্রাণী বসবাস করতেছে, যারা আমাদের ইকোলজিক্যাল সিস্টেমটাকে বা আমাদের বাস্তুতন্ত্রটাকে রক্ষা করতে একদম ব্যাপক ভূমিকা পালন করতেছে। তার মানে এদেরকে নিয়ে একটা স্টাডি দরকার আছে। এদেরকে নিয়ে যে স্টাডি করা হচ্ছে, এখানে আমরা বলতেছি হচ্ছে বন্য প্রাণীবিদ্যা। এরপরে যেটা থাকতেছে সেটা বায়ো ইনফরমেটিক্স। বায়োলজিক্যাল ইনফরমেশনকে টেকনোলজিক্যাল ভাবে ব্যবহার করাটাকে আমরা বলবো হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। যেমন আমরা স্ক্রিনে দেখতে পাইতেছি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার বা ফেস লক ব্যবহার, এগুলোতে কি হচ্ছে? বায়োলজিক্যাল তথ্য, একটা মানুষের চেহারার তার বায়োলজিক্যাল তথ্য, একটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট তার বায়োলজিক্যাল তথ্য। তাহলে এই যে বায়োলজিক্যাল তথ্যটা থাকতেছে, এটাকে যখন আমরা ইনফরমেশন হিসেবে ব্যবহার করতেছি, তখন সেটাকে আমরা বলতেছি বায়ো ইনফরমেটিক্স। এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। আসসালামু আলাইকুম।